চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও সাংবাদিক আবিদ আজমের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। আমরা আল মাহমুদকে সোনালী কাবিনের কবি বলে থাকি এবং এটি দিয়েই তিনি আসলে বাংলাদেশের এত এত মানুষের কাছে পৌঁছেছেন এবং আজও সেইগুলোর চর্চা কিন্তু আমরা করে চলেছি। শুধু সোনালী কাবিনী নয়, তার অন্যান্য কবিতা বলি, উপন্যাস বলি, প্রবন্ধ বলি, সবকিছু। আজকের এই বিশেষ দিনটিতে শুরুতেই কি আপনার কাছে তার কোনো একটি কবিতার আবৃত্তি শুনবো? তিনি গীতপ্রবণ কবি। সবসময় তিনি এটা বলতেন যে আই এম এ লিরিক্যাল পোয়েট। তার কবিতার ভেতরেই গান আছে এবং সেগুলো খুবই আবৃত্তি উপযোগী কবিতা। আমি তার একটি কবিতা আবৃত্তির চেষ্টা করছি। নিশ্চয়ই। আবৃত্তি আসলে আমি অতটা ভালো করি না, তারপরেও প্রিয় কবির শৈশবের পাঠ্য বইয়ের মুগ্ধতা লেগে আছে যে কবির স্মৃতির সঙ্গে। প্রায় প্রত্যেকটি ক্লাসে আমি আল মাহমুদেরকে পাঠ্য হিসাবে পেয়েছি, তো এই পাওয়াটা আমার কাছে পরম পাওয়া। সেই হিসেবে সোনালী কাবিনের একটি কবিতা আবৃত্তি করছি। কবিতা এমন: কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টা ধ্বনি, রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর বাঁশ ছাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল, চতুর্দিকে হতবাক, দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। ধন্যবাদ। বাহ, চমৎকার আবৃত্তি করেছেন। এবং এই যে অনুষঙ্গগুলো তার কবিতায় উঠে এসেছে, আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, মানুষ, এবং একেবারে নিবিড়ভাবে তিনি পর্যবেক্ষণ করেছেন। সেই প্রসঙ্গে যদি আপনার কাছে একটু শুনি, তার জীবনের দর্শন, তার লেখনীর ক্ষেত্রে দর্শন। নিশ্চয়ই, আপনি চমৎকার বলছিলেন। আল মাহমুদের আসলে সোনালী কাবিন দিয়ে তিনি নিজেকে এতটা উচ্চতায় নিয়ে গেছেন যেটা নতুন করে বলবার কিছু নেই। আল মাহমুদের তৃতীয় কাব্যগ্রন্থ সোনালী কাবিন। এর আগে তার কালের কলস এবং লোকলোকান্তর নামে দুটি কাব্যগ্রন্থ বেরিয়েছিল। এই দুটো কাব্যগ্রন্থের কারণেই তিনি সেই অল্প বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। মানে খ্যাতির একেবারে আকাশচুম্বী উচ্চতায় তখনই পৌঁছে গিয়েছিলেন। এরপরে তার সোনালী কাবিন বইটি বের হয় এবং যে বইটির মাধ্যমে আমি বলবো যে আমাদের আধুনিক বাংলা ভাষা এবং সাহিত্যের, বিশেষ করে কবিতার, আধুনিক বাংলা কবিতার স্তম্ভ সোনালী কাবিন। এবং আমি বিশ্ব সাহিত্যের যত উল্লেখযোগ্য কবিতার বই আছে, আমি সেই বইয়ের সাথে সোনালী কাবিনকেও রাখতে চাই। এবং এই বইয়ের মধ্যে দেশ, মা, মাটি, মানুষ, নারী, মৃত্তিকা, স্বদেশ এত চমৎকারভাবে চিত্রায়ন করেছেন আল মাহমুদ। আপনি একটা ব্যাপার জানলে অবাক হবেন যে আল মাহমুদের কিছু হিংসুটে বন্ধু ছিল। তারা বলতো যে আল মাহমুদ তো একটি ভাঙা সুটকেস বগল দাবা করে ঢাকায় এসেছেন, গেও, হ্যাঁ মানে গেও বলতো, পায়ে স্যান্ডেল পরে, পায়ে রাবারের স্যান্ডেল পরে, এবং যে টিনের যে সুটকেসটি ছিল সেখানে একটি গোলাপ ফুল আঁকা ছিল। তো একজন কবি তিনি আবার লিখেছেন যে আল মাহমুদের ভাঙা সুটকেসের ভেতরে ছিল আস্ত এক বাংলাদেশ। মানে এই ভাঙা সুটকেসের ভেতর থেকেই তিনি জাদুকরী দক্ষতায় ম্যাজিশিয়ানের মতো একে একে নর নারী, নিসর্গ, ফুল পাখি এবং মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তারকে দেখিয়েছেন। সেখান থেকে মুক্তিযুদ্ধের সেই উপমহাদেশ, কাবিলের বন বেরিয়ে এসেছে, গন্ধবণিক এসছে। মানে বাংলা সাহিত্যের যে ফসলি জমিন, এই জমিনকে তিনি সেই ভাঙা সুটকেস থেকে দারুণভাবে উর্বর করে তুলেছেন। সোনালী কাবিনের কথা হচ্ছিল, দুটো লাইন আমারও মনে পড়ে গেল। সোনার দিনার নেই, দেনমোহর চেয়েও না হরিণী, যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি। চমৎকার বলেছেন। হ্যাঁ, মানে এই যে তার যে দেখার দৃষ্টিভঙ্গি, আসলে একজন
কবি বা লেখক বা সাহিত্যিক যাই বলি, তাদের দৃষ্টিভঙ্গিটাই আসলে অন্যরকম বলেই অন্যরকম, নিশ্চয়ই কিন্তু তারা নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে মানে সাহিত্যিক হয়ে ওঠেন। অন্তর্ভেদে, মানে একেবারে বুক ছেদে অন্তর দেখে ফেলেন তারা। এবং এই যে দেখেন, এই সোনার দিনার নেই দিনমোহর চেয়েও না হরিণী, যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি। আপনি দেখবেন যে বিয়ের সময় আমাদের খুব বাড়াবাড়ি হয় কিন্তু কাবিন দেনমোহর নিয়ে, কিন্তু এখানে একজন কবি সে বলছে যে আমার কাছে দেনমোহর নেই, আমি কাবিনবিহীন হাত দুটি দিতে পারি। বাংলাদেশের যারা বেকার বা যাদের সচ্ছলতা কিছুটা কম আছে তাদেরকে তো বাঁচিয়ে দিয়েছেন আল মাহমুদ এভাবে বলে। 50-এর দশকে তিনি যেভাবে প্রভাবিত করেছেন আমাদের সাহিত্যকে, সেই দিকটি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? ঢাকাই হবে বাংলা সাহিত্যের রাজধানী। তো এই কথাটা আজকে প্রমাণিত হচ্ছে, আমি মনে করি তাই হয়েছে। এবং তারা দারুণভাবে শামসুর রাহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, ফজল শাহাবুদ্দিন, হাসান হাফিজুর রহমান, তারা কিন্তু দারুণভাবে এই কাজটি করেছেন। এবং আমি মনে করি যে আল মাহমুদ তার কাব্যগ্রন্থের সোনালী কাবিনের উৎসর্গপত্রে লিখেছেন যে বন্ধুদের উদ্দেশ্যে যে আমাদের এককালীন সখ্যতা এবং সাম্প্রতিক কাব্যহিংসা অমর হোক। আল মাহমুদ এতটাই কাব্যহিংসার শিকার হয়েছে, আপনি দেখবেন যে তাকে নিয়ে তুমুল আলোচনা যেমন হয়, প্রচুর সমালোচনাও হয়। কবি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন যে সেই কবি জীবিত কবি এবং প্রভাবশালী কবি যাকে নিয়ে বেশি বিতর্ক হয়। দেখবেন যে আল মাহমুদকে নিয়ে প্রচুর প্রশংসার পাশাপাশি আরোপিতভাবে অনেকগুলো বিতর্কও করা হয়, যেটা আমি মনে করি যে শোভনীয় নয়। এবং এই যে তার সাহিত্যের যে অবদান, আল মাহমুদকে আমার কাছে মনে হয় তার সাহিত্যের তিনি এভারেস্ট। আমি এভারেস্টকে যদি স্বীকৃতি দেই তাহলেও সে সর্বোচ্চ মানে পর্বতশৃঙ্গ, না দিলেও তাই। তো আল মাহমুদকে কে ছোট বলল, কে ছোট করলো, কে বড় বলল, আমার কাছে এটা কিছুই যায় আসে না। আল মাহমুদ আমি মনে করি সমগ্র জাতির ট্রেডমার্ক, আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের শ্রেষ্ঠ কবি। সে তো পুরো বাংলাদেশের সম্পদ, তাকে কেন আপনি বিতর্ক করছেন, তাকে নিয়ে আপনি কাদা ছোড়াছুড়ি করছেন? তো আমার মনে হয় যে আল মাহমুদ তার সাহিত্যে যেভাবে সুন্দরের জয়গান গেয়েছেন, সেই জায়গাটায় আসা উচিত। আল মাহমুদ তার সাহিত্যের সোনালী কাবিনেই বলেছেন যে পোকায় ধরেছে আজ এদেশের ললিত বিবেক, বিবেক বিক্রয় করে পরিতৃপ্ত পণ্ডিত সমাজটা আজকে এখন এখানেই দাঁড়িয়েছে। আমাদের বুদ্ধিজীবীরা আপনি দেখবেন যে তারা জাতির সংকটকালে সঠিক ভূমিকা রাখে না। সে কথা তো আল মাহমুদ সেই সোনালী কাবিনেই বলে দিয়ে এসছেন। পূর্বপুরুষেরা কে ছিল কোন সম্রাটের দাস, বিবেক বিক্রয় করে বানাতেন বাক্যের খোয়ার, এই অপবাদে আজ ফুটেও সে বঙ্গের বাতাস। তো সেই অপবাদ তো আমাদের বহন করতে হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে 50-এর দশকে অর্থাৎ 52-র ভাষা আন্দোলনেও তার ভূমিকা ছিল, তার সাহিত্যে তিনি সেই বিষয়গুলোকে আনার চেষ্টা করেছেন বারবার। একই সাথে আমাদের মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু তিনি নিজে ভারতে গিয়ে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করার মোটিভেশনের কাজ করেছেন, একটা ভূমিকা রেখেছিলেন। চমৎকার বলেছেন আপনি। আল মাহমুদকে আমি বলি ত্রিকালদর্শী একজন কিংবদন্তি। তিনটা সময় দেখেছেন, ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। এবং তিনি 52-এর ভাষা আন্দোলনে সরাসরি ভাষা সংগ্রামী ছিলেন। তার দুলাইনের একটি কবিতার কারণে মোহাম্মদ মুসা, ব্রাহ্মণবাড়িয়ার ভাষা সৈনিক, তিনি আমাকে বলেছেন যে দুলাইনের একটি কবিতার কারণে পুলিশ তাকে খুঁজছিল, সে কারণে তিনি ফেরার হয়ে ঘর ছেড়েছিলেন। এবং সেই ঘর ছেঁড়াটাই তার জীবনে একটি বড় অধ্যায়ের সূচনা করে। এবং তিনি ফেরার হওয়ার পরবর্তীতে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান তার আত্মীয়দের পরামর্শে। পরবর্তীতে তো 71 যখন আসে, তিনি তখন সরাসরি মুক্তি সংগ্রামের জন্য যে মুজিবনগর সরকার ছিল, অস্থায়ী সরকার, সেই সরকারের মোটিভেটর হিসেবে কাজ করেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন। সেই সবগুলো ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে আছে। শক্তি চট্টোপাধ্যায় কবিতা লিখেছে, সুনীল গঙ্গোপাধ্যায় আল মাহমুদের বন্ধু ছিল, বা বেলাল মোহাম্মদের যে বই আছে সেখানে আল মাহমুদের কথা বলা আছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো আল মাহমুদের মুক্তিযোদ্ধার সেই স্বীকৃতিটা নেই। তো কেন নেই? আমার প্রশ্ন হলো যে এত বড় ভূমিকা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সৈনিক হিসেবে, বা 8 নম্বর থিয়েটার রোডের যে অস্থায়ী সরকার, এইচ.টি. ইমাম তার সঙ্গে কাজ করেছেন অস্থায়ী সরকারে। তো এই ব্যাপারগুলো আমাদের এই জাতির দৈন্যতা আমি মনে করি, মানে এই ব্যাপারগুলো। এবং তিনি তার মুক্তিযুদ্ধের উপলব্ধি নিয়ে দুটি চমৎকার উপন্যাস লিখেছেন, একটির নাম উপমহাদেশ, আরেকটি কাবিলের বোন। আমি মনে করি যে আল মাহমুদের কবিতা নিয়ে যতটা আলোচনা হয় ততটা তার ঔপন্যাসিক মানে কথা সাহিত্য নিয়ে আলোচনাটা হয়নি অতটা। তাহলে এই দুটো উপন্যাস বাংলা ভাষার আমি মনে করব যে যে কটা বড় মানে অমর উপন্যাস আছে
এ দুটো উপন্যাসও তার পাশে আমি রাখতে চাই, কারণ এটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলা কথা সাহিত্যকে, মুক্তিযুদ্ধকে পটভূমি করে উপজীব্য করে এ দুটো উপন্যাস লেখা হয়েছে। এছাড়াও জীবনব্যাপী আল মাহমুদ অসংখ্য মুক্তিযুদ্ধকে, মানে যিনি দেশকে ধারণ করেন, মুক্তিযুদ্ধ তো আলাদা কিছু না, এই দেশকে যিনি ওন করেন তিনিই তো মুক্তিযোদ্ধা, তিনিই তো ভাষা সংগ্রামী। তো আল মাহমুদ তার লেখনীতে যেভাবে মুক্তিযুদ্ধ বা বাংলা ভাষার জয়গান গেয়েছেন, বাস্তবিক অর্থেও ভাষা সংগ্রামী এবং মুক্তিযোদ্ধা হিসেবে তিনি তার গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। আপনার সৌভাগ্য হয়েছে বা সুযোগ হয়েছে, যেটাই বলি না কেন, প্রায় দীর্ঘ 18 বছর খুব কাছ থেকে ওনার কাছে থাকার, ওনার লেখাগুলো উনি ডিকটেশন করেছেন, লিখেছেন। সেই সময়টার কথা যদি আসি, যে ওনার লেখাগুলোকে আপনি পরবর্তীতে সংকলন গ্রন্থ হিসেবেও কিন্তু কাজ করেছেন, সেই সংকলন গ্রন্থ সম্পর্কে একটু জানতে চাই। আমি খুব শৈশব থেকেই কবিকে পেয়েছি, মানে বন্ধুর মতো পেয়েছি, অভিভাবকের মতো পেয়েছি, আবার মানে কখনো পিতা পুত্র এরকম বিষয়ও ছিল। মানে তার তিনি যখন দেখতে পেতেন না, হাতে লিখতে পারতেন না, তখন ডিকটেশন নেওয়ার সুযোগ হয়েছে। আমাকে একজন পরম শ্রদ্ধেয় কবি জাকির আবু জাফর, তিনি এই সুযোগটা দিয়েছিলেন সেই ছোট বয়সেই। এটা আমার জীবনের একটি পরম পাওয়া বলে আমি মনে করি। এবং সে তখন থেকেই মাহমুদ ভাই আমাকে খুব দারুণভাবে গ্রহণ করেছেন, এবং যে কারণে তার স্মৃতিকথা, তাকে নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, তার লেখালেখি, এবং আল মাহমুদের যে 13 খণ্ডের রচনাবলী আছে ঐতিহ্য প্রকাশনীর, সেটার অন্যতম একজন সংকলক, আমি সম্পাদক হিসেবে কাজ করেছি। এর বাইরে আল মাহমুদের বেশ কিছু বইও সম্পাদনা করতে হয়েছে। আমি একজন তরুণ ছোট্ট মানুষ, কিন্তু মানে এই ব্যাপারগুলো আমার জন্য খুব গৌরবের একটি ব্যাপার। আল মাহমুদের যে মহাকাব্য বেরিয়েছে, এই গল্পের শুরু নেই শেষও ছিল না, কিংবা ইতিহাস দেখো বাঘ ঘুরে গেছে ফের ইতিহাসে, আমার কাছে এখানে আছে বই দুটো। তো এই দুটো বই সংকলন এবং সম্পাদনা করার সুযোগ হয়েছে। এর বাইরেও বেশ কিছু বই সম্পাদনা এবং সংকলন করেছি আমি, যেটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড় ব্যাপার। এবং এই রাইটটা আল মাহমুদ ভাই আমাকে দিয়েছিলেন। তিনি বলেছেন যে তুমি তো যেহেতু আমার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছো এবং বাংলা সাহিত্যে পড়াশোনা করেছো, তুমি এই কাজগুলো করতে পারো। যেহেতু লেখালেখি করছেন, তো আপনার এই পর্যন্ত কতগুলো বই প্রকাশিত হয়েছে? আমার মৌলিক বই আছে 7টা বই, শিব সাহিত্য, ছড়া, কবিতা, গল্পর বইগুলো আছে। এর বাইরে পাণ্ডুলিপি প্রস্তুত আছে প্রায় 10টা পাণ্ডুলিপি। তো আমার যেহেতু আল মাহমুদ ভাইয়ের মানে সাহিত্য নিয়ে কাজ করতে গিয়ে জীবনের একটি বড় সময়ে আমি সেখানে ইনভেস্ট করেছি, আমি বলবো এটা অপচয় না মোটেও, এটা আমার জন্য অনেক গৌরবের ব্যাপার। তো মাহমুদ ভাইয়ের সেই লেখাগুলো তো এখন পাঠকের কাছে পৌঁছেছে, মানে আমরা চেষ্টা করার কারণেই আমার প্রকাশকরা বই করেছে, সেগুলো পাঠকদের হাতে পৌঁছেছে। তো আমার লেখালেখিকেও আমি এগিয়ে নিতে চাই আরো সামনের দিকে, সাহিত্য করতে চাই, সম্পাদনাগুলো তো আছেই। অনেক অনেক শুভকামনা থাকবে নিশ্চয়ই আপনার জন্য, এবং এভাবেই আল মাহমুদের চর্চাও এগিয়ে চলুক এবং আপনার নিজের লেখাও এগিয়ে চলুক, সেই প্রত্যাশাই থাকবে। আজ আল মাহমুদের জন্মবার্ষিকীর এই দিনটিতে অনুষ্ঠানের শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? সাহিত্য আমি বলবো যে সুন্দরের কথা বলে, সত্যের কথা বলে, এবং মননের কথা বলে। মানে আমাদের হৃদয়টা সবার আগে সুন্দর হওয়া উচিত। এটা বলবো যে আমরা মানে সুন্দরের পূজারী যদি না হতে পারি, সত্যকে যদি ধারণ করতে না পারি, অনুসন্ধান করতে না পারি, তাহলে তো আমাদের শিল্প, সাহিত্য, কবিতা, গান বা এই যে টেলিভিশন অনুষ্ঠান, কোনো কিছুই কাজ হবে না। তো কোনো কিছু করেই লাভ হবে না। সুতরাং সবার আগে মানুষ হওয়া দরকার। আল মাহমুদ যেভাবে বলেছেন, সবাই যখন শিখছে পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। তো আমরা প্রকৃতির কাছে ফিরতে হবে, দেশ মানুষের কাছে ফিরতে হবে, মানুষের কল্যাণের কথা চিন্তা করতে হবে। এবং আমি মনে করি যে আল মাহমুদের সাহিত্যের, কিংবা রবীন্দ্রনাথ নজরুল, মানে কল্যাণকামী যেসব সাহিত্যিক আছে, কালজয়ী সাহিত্যিক, তাদের সাহিত্যের সেই সৌন্দর্যকে ধারণ করতে হবে। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি শেষ করব কবি আল মাহমুদকে নিয়ে রচিত একটি কবিতা, যে কবিতাটির শিরোনাম যে শহরে আল মাহমুদ নেই। এটি লিখেছেন কবি আমিরুল মোমিনিন মানিক। এই শহরে আল মাহমুদ নেই, ভাবতেই বিষণ্ণ মেঘ ওড়ে বুকের ভেতর। এই শহরে আল মাহমুদ নেই, তবুও কি দিব্যি হাসছি, খেলছি, চলছি। ভাবতেই পৃথিবীর সমস্ত নীল রং লেপ্টে ধরে বুকের পাঁজর। অসংখ্য দিন মগবাজার টু বেইলি রোড যাবার পথে আল মাহমুদের বাসা ডিঙিয়েই পার হয়েছি।
তাঁর বাসভবন পেছনে ফেলে যখনই এগুতাম একটা সুগন্ধি বাতাস আছড়ে পড়ত বুক পকেটে। তার মনে হতো কবির সঙ্গে দেখা নেই, তাতে কি, কবি তো এখানেই আছেন, হাতের কাছে, এই শহরে। আর আজ মনে হয় যে শহরে আল মাহমুদ নেই সেই শহরে নদী, নারী ও পাখির কলরব ম্রিয়মান। যে শহরে আল মাহমুদ নেই সেই শহর আসলে শহর নয়, মানুষহীন জনারণ্য। আল মাহমুদ, এক জীবনে আপনার অসংখ্য অভিজ্ঞতার শ্রোতা হয়েছি আমরা। কবি, আপনি আপনার লোকান্তরিত হবার, আপনার কবরবাসের মুনকার নাকিরের মুখোমুখি হবার যে ছলমলে অভিজ্ঞতা আপনার, সেগুলো কি আমাদের জানাবেন না? কবি, কি অদ্ভুত আপনার শক্তি! সেই শৈশব থেকে আমার মতো অনেকের আত্মার ভেতর ঢুকে আছেন। আপনি মরে গিয়েও তো শান্তি দিলেন না, কি এক বিরহের অনল জ্বালিয়ে গেলেন কোটি প্রাণের। শুভ জন্মদিন কবি, শুভ জন্মদিন আল মাহমুদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার ১১০, বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যদি কোনো লোককে সভ্য করতে হয় তাহলে তার পিতামহ থেকে আরম্ভ করতে হবে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।